দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী, ফিরেছে কালো টাকা সাদা করার সুযোগ। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ৮০,৪৯৮ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। নিয়ন্ত্রিত বাজেটেও সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বেড়েছে। মূল্যস্ফীতির লাগাম টানতে পেঁয়াজ, রসুন সহ অন্তত ২৭টি নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাব। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, মত অর্থনীতিবিদদের। আর দর্শক, শুরুতেই বাজেট প্রসঙ্গ। আগামী অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে আয় ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা, ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা শতকরা ৬.৭৫ আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬.৫ শতকরা ১৫ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। নির্ধারিত হারে কর দিয়ে বৈধ করা যাবে জমি ও ফ্ল্যাট। জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থ বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব বৃহস্পতিবার জাতীয় সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী। ৮২ বছর বয়সী অর্থমন্ত্রীর এটি প্রথম এবং দেশের ৫৩তম বাজেট। প্রায় ২ ঘন্টা ধরে তিনি তা উপস্থাপন করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি ও রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জ নিয়ে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি, যা চলতি অর্থ বছরে মূল বাজেটের চেয়ে প্রায় ৪০,০০০ কোটি টাকা বেশি। এবার রাজস্ব আয় ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডকে লক্ষ্য দেওয়া হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ২,০০০ কোটি টাকা বাড়িয়ে ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে শতকরা ৬.৭৫%, আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬.৫%। বিশাল ঘাটতি পূরণে সরকার বরাবরের মতো দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিবে। অভ্যন্তরীণ উৎস থেকে নিবে ১,৬০,৯০০ কোটি টাকা, বাকিটা আসবে বৈদেশিক উৎস থেকে। স্বাস্থ্য খাতে ৪১,৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে গত অর্থ বছরের তুলনায় ১০,০০০ কোটি টাকা, তবে এর সাথে যুক্ত করা হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব। বরাদ্দ বেড়েছে শিক্ষা খাতে। শিক্ষা মন্ত্রণালয়ের ২ ভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোট ৯৪,৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের প্রায় শতকরা ১১.৮৮ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাবে ৩০,৩১৭ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। গত বছরের তুলনায় বরাদ্দ কমেছে ৪,০০০ কোটি টাকার বেশি। বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করে অর্থমন্ত্রী। ২০৩০ সালে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৪০,০০০ মেগাবাইটে উন্নীত করতে চায় সরকার। সুনীল অর্থনীতির বিষয়ে গবেষণা ও অনুসন্ধান চালাতে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বরাদ্দ কমেছে যোগাযোগ ও অবকাঠামো খাতে। দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ৮০,৪৯৮ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪২,০১৪ কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় ৪,২১২ কোটি টাকা বেশি। নতুন অর্থ বছরে বাড়ছে না ব্যক্তি আয়কর সীমা, অর্থাৎ ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয়কর সীমা থাকছে। সংসদ সদস্যরা বিনা শুল্কে আর গাড়ি আমদানি করতে পারবেন না, দিতে হতে পারে শতকরা ২৫% শুল্ক। মাননীয় স্পিকার, মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার। আতি আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।
আর দর্শক 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। রিয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দীপ্ত সংবাদের এই রাত 11টার আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের চাপের মধ্যেও 7,97,000 কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী, তার ক্যারিয়ারের প্রথম বাজেট দিলেন। বিষয়টিকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন, এটি দিয়ে আসলে আলোচনা একটু শুরু করতে চাই। ধন্যবাদ। এইবারের বাজেট পরপর তৃতীয়বারের মতো একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বাজেটটা উপস্থাপিত হচ্ছে, কিন্তু যেহেতু এই অর্থনৈতিক বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জটা তৃতীয় বছরের মতো আমরা কন্টিনিউ করতে দেখছি, বাজেটের প্রেক্ষিতটা কিন্তু আগের 2 বছরের চেয়েও গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জটা আরো ঘনীভূত হয়েছে। যেমন ইনফ্লেশন প্রায় 20 মাস ধরে এখন প্রায় 10%-এর উপরে, এই বর্তমানে 20 মাস ধরে এটা আপওয়ার্ড ট্রেন্ড। আর আমার ফরেন এক্সচেঞ্জ প্রায় আমার এক্সচেঞ্জ রেট সেখানে আরো বড় ডিভ্যালুয়েশন হয়েছে, আমার রিজার্ভ 13 বিলিয়নে নেমেছে। তো এই সময় আমাদের বাজেটের মূল লক্ষ্যটাই হওয়া দরকার ছিল এইবার এই ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলোর স্ট্যাবিলাইজেশন। তো সেই দিক থেকে ভালো কিছু জিনিস আছে, তবে কিছু গ্যাপও আছে। আমি বলবো সবচেয়ে ভালো যে জিনিসটা আমি দেখছি সেটা হলো যে আমাদের দেশে গত কয়েক বছরে বাজেটের আকার বাড়ানোর যে একটা এফোর্ট থাকতো, এবার সেটা কনজারভেটিভ এফোর্ট, যেমন লেস দেন 5% ইনক্রিজ গত বছরের তুলনায়। আর আগের বছরগুলো যদি আপনি যান 10%, 11% ইনক্রিজ। তো আমাদের মনিটারি পলিসি অলরেডি একটা রক্ষণশীল রূপ নিয়েছে, যেটা প্রয়োজনীয় ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য। তার সাথে সামঞ্জস্য রেখে ফিসক্যাল পলিসি যদি আমাদেরকে ইনফ্লেশন ম্যানেজমেন্টে কমপ্লিমেন্ট করতে হয় মনিটারি পলিসিকে, তাহলে এই বাজেটটা ছোট রাখাই কাম্য ছিল এবং সেই দিক থেকে হয়েছে। ইনক্রিজটা খুব কনজারভেটিভ, এটাকে আমি স্বাগত জানাই। তার সাথে সাথে এই ছোট যে আছে, মানে ইনক্রিজটা যে ছোট বা কনজারভেটিভ, এটার একটা কারণ হলো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটাও একেবারেই খুব বৃদ্ধি সেখানে নাই, বরঞ্চ একটু কমই আছে গত বছরের তুলনায়। এটাও আমি মনে করি ইনফ্লেশন ম্যানেজমেন্টে সহায়ক হতে পারে। আর এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা যদি কম থাকে, আমার ডেভেলপমেন্ট প্রজেক্টস কমবে এই বছরটাতে। সেটা হয়তো ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টে আমাদের যেখানে ইম্পোর্ট ডিমান্ড, ডলার ডিমান্ড একটু কম রাখতে হবে আগামী মাসগুলোতে, ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু বেশিরভাগই তার একটা ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে, সুতরাং সেই জায়গাতেও হয়তো এটা হেল্প করবে। কিন্তু যে জায়গায় কিছু কন্ট্রাডিক্টরি, বিপরীতমুখী পদক্ষেপ হয়ে গেছে, যেমন ইনফ্লেশন, একদিকে আমি বাজেট ছোট করছি বা ইনক্রিজটাকে ছোট রেখেছি, কিন্তু আবার এই ইনফ্লেশনের যে কষ্টটা মানুষ বা বিজনেস পাচ্ছে সেটা রিলিভ করার মতো তেমন কিছু কিন্তু দেখিনি। উল্টো অনেক জায়গায় করের হার বাড়ানো হয়েছে রাজস্ব বাড়ানোর জন্য। রাজস্ব বাড়াতেই হবে, কিন্তু করের হার বাড়িয়ে রাজস্ব আসলে বাড়ানো যায় না বেশিরভাগ সময়। উল্টো ইনফ্লেশনের সময় এটা আরও কষ্টটা অনেক জায়গায় বাড়িয়ে দিবে, এই জায়গাটা মাথায় রাখা প্রয়োজন ছিল। আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে ডেফিসিটটাকে ফাইন্যান্স করতে 2,56,000 কোটি টাকার ডেফিসিট, 1,37,000 কোটি টাকা লোকাল ব্যাংক বরোয়িং হবে এখন। এবং এনবিআর এর 4,80,000 কোটি টাকা আদায়ের একটা লক্ষ্য। আমি আসছি ওটা কতটা রিয়েলিস্টিক। তার আগে বলছি যে এই ডেফিসিট ফাইন্যান্সিং এর ডেফিসিটটাকে ফাইন্যান্স করতে 1,37,000 কোটি লোকাল ব্যাংক থেকে টার্গেট করা হয়েছে। এখন আগামী কয়েক মাস হয়তো আমাদের ইন্টারেস্ট রেটও বেশি, প্রাইভেট সেক্টর ক্রেডিট একটু গ্রোথটা কম থাকবে, কিন্তু তাই বলে 1,37,000 কোটি টাকার মতো প্রেশার যদি সেখানে ফেলে গভর্নমেন্ট বরোয়িং, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য যে টাকা যাওয়ার কথা সেটা গভর্নমেন্টের দিকে চলে যাবে, কারণ গভর্নমেন্ট লুক্রেটিভ বরোয়ার ব্যাংকগুলোর জন্য, সেফ বরোয়ার এই সময়। এবং ওই প্রাইভেট সেক্টর থেকে যখন টাকাটা ডাইভার্সিফাই হবে, ফান্ডটা সবচেয়ে বেশি হার্ডেস্ট হিট হবে স্মল বিজনেস, কারণ এই স্মল বিজনেসদেরকে ব্যাংকগুলোর তাদেরকে ফাইন্যান্স করার মতো ইনসেন্টিভ থাকবে না, কারণ তারা এমনিতেই স্মল বিজনেস ব্যাংকিংয়ের জন্য একটু রিস্কি। আর এই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলো মনে করবে তারা আরও বেশি রিস্কি, সেই টাকা না দিয়ে সেফ সরকার তাকে দেওয়া হোক, সরকারি সেফ বরোয়ার। তো সেই জায়গাটা আমি মনে করি একটু প্রবলেম। আর রাজস্ব আদায়ের যে আপনি বলছেন 4,80,000 কোটি টাকা, এইটা একটু আমার মনে হয় অ্যাম্বিশাস হয়ে গেছে বর্তমান অর্থনৈতিক ইয়েতে। এমনিতেও হিস্টোরিক্যালি আমরা রাজস্ব আদায়ের ক্যাপাসিটি আমাদের একটু কম, রেকর্ডটা দেখা যায় যে সবসময় একটু আন্ডার পারফরমেন্স থাকে। আর এইবার তো অর্থনৈতিক পরিস্থিতি একটু জটিল, আপনার ইন্টারেস্ট রেট হাই, ডলারের সংকট আছে, ইম্পোর্ট কম্প্রেসড, সাপ্লাই বা র মেটেরিয়ালস অ্যাক্সেস কম্প্রেসড। এই সময় আমি অর্থনীতি যদি সবল না থাকে, আমার ট্যাক্সটা আসবে কোত্থেকে?
তখনই কিন্তু আরেকটা চিন্তা বা কনসার্ন, উদ্বেগ সৃষ্টি হচ্ছে, তাহলে কি যারা ট্যাক্স দিচ্ছে বা যতটুকুই ভালো করছে তাদেরকে আরো বেশি চাপানো হবে, যেটা কিন্তু আসলে খুব আনফর্চুনেট হবে সেটা গেলে। তাহলে তো এটা একটি বড় চ্যালেঞ্জের জায়গা। এবং আরেকটি বিষয় একটু জানি যে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 1,36,026 কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতি আপনি বলছেন সেটি নিরসনে তেমন কোনো পদক্ষেপ, বাস্তবসম্মত পদক্ষেপ কিছু হয়তো আছে, নেই। কিন্তু তার আবার বিপরীতমুখী উদ্যোগও আছে। রাইট। এই সময়ে এটি পর্যাপ্ত কিনা, এই সামাজিক নিরাপত্তা খাতের জন্য যে বরাদ্দ? এই সামাজিক নিরাপত্তার বরাদ্দটা আমাদের দেশে কোনো দিনই খুব অ্যাডিকুয়েট ছিল না, যথেষ্ট ছিল না। এখন এটাকে বাড়াতে গেলে সরকারের যে টাকা, সেই টাকা কোথায়, সেটাও তো নাই। সো আসলে এটা আমরা বলি যে ডাবল এজ সোর্ড, না, এইদিকেও বিপদ ওইদিকেও বিপদ। এখন এইটাকে যেটা করতে হবে, এই 1,36,000-এর এটার ব্যবহারটা যাতে সবচাইতে ভালো হয় সেটা নিশ্চিত করতে হবে। এটা অ্যাডিকুয়েট না, কিন্তু এখন ইনফ্লেশনের যে কষ্ট, যে ব্যাড ইম্প্যাক্ট, সেখানে যারা সবচেয়ে বেশি ভালনারেবল, সবচেয়ে বেশি আক্রান্ত, তাদের দিকে হয়তো আমি কিভাবে এই সোশ্যাল প্রোটেকশনের একটা অংশ ডাইভার্ট করতে পারি সেটা চিন্তা করতে হবে। কিন্তু একটু ব্রিফলি আরেকটা বিষয় মাসুরিয়া জানতে চাই, কালো টাকা সাদা করার সুযোগ। আপনার কালো টাকা বা সাদা করার যে সুযোগ, তার মধ্যে আবার কর দিয়ে সাদা করা, মূল্যায়ন করবেন, কিন্তু দুর্নীতির ব্যাপারটাও তো এর সঙ্গে জড়িত। সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আসলে কতটা, এটা আমি মনে করি খুব দুঃখজনক, এবং এটা দিয়ে কোনো লাভই হবে না। লাভ বলতে আমি বুঝাচ্ছি রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো লাভই হবে না। আপনি যদি আগের বছরগুলো যখন কালো টাকা সাদার সুযোগ ছিল সেই রেকর্ড দেখেন, খুবই অল্প পরিমাণ টাকা কালো টাকা থেকে সাদা হয়েছে। তাহলে এইটাকে আবার, এটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার রিইন্ট্রোডিউস করে আমরা তো একদিকে যারা রেগুলার ট্যাক্স পেয়ার, যারা তাদের কষ্ট করা ইনকাম থেকে 30%-এর মতো ট্যাক্স দিতে হবে এইবারের ইনক্রিজের পরে, তাদেরকে আমরা ডিসকারেজ করছি। আরেকদিকে দুর্নীতিকে এনকারেজ করছি, এবং এই দুর্নীতির কারণেই কিন্তু কিছুটা হলেও আমার আজকে ফরেন এক্সচেঞ্জ ইনস্টেবিলিটি সৃষ্টি হয়েছে। অনেকেই বলে ব্যাংকের থেকে যে টাকা চুরি হয়েছে এনপিএল এর মাধ্যমে, নন পারফর্মিং লোনের মাধ্যমে, এর একটা বড় অংশ বা দেশের বাইরে চলে গেছে, ট্রেড বেজ মানি লন্ডারিং বা অন্যান্য, এবং এর সাথে অনেকে যারা প্রভাবশালী পজিশনে আছে তাদের দুর্নীতিও বলা হয়। তো এখন 15% অর্ধেক টাকা যে কষ্ট করে সাদা টাকা অর্জন করেছে তার অর্ধেক ট্যাক্স দিয়ে কালো করতে পারে, তো ওই দিকেই তো ধাবিত হবে মানুষ। এটা খুবই, আমি মনে করি, একটা দুঃখজনক বিষয়, এবং এটা রিকনসিডার করে এটা উইথড্র করা উচিত আমি মনে করি। নিশ্চয়ই মাসুরিয়াজ, আপনার এই পর্যবেক্ষণগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আজকে দীপ্ত সংবাদে, এই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল 24-25 অর্থ বছরের বাজেট নিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই অর্থনীতিবিদদের সঙ্গে আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম এবং অতিথি আমার সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন। 24-25 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,36,026 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আমি খবরে জানাচ্ছিলাম যে চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 10,000 কোটি টাকা বেশি। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, 2025 সালের 1 জুলাই থেকে সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশন স্কিমে সংযুক্ত করা হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে এনে তাদেরকে নিয়েই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তাই উন্নয়নের সূচকে সামাজিক নিরাপত্তা খাত খুবই জরুরি। বর্তমানে দেশের 58 লাখ মানুষ বয়স্ক ভাতা পান। 2024-25 অর্থ বছরে এই সংখ্যা 2 লাখ বাড়িয়ে 60,01,000 জনে উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে বয়স্কদের জন্য বরাদ্দ থাকছে 4,351 কোটি টাকা। সামাজিক নিরাপত্তার সুফল কার্যকরভাবে মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতাও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সুবিধাভোগীর সংখ্যা 15,04,800 জন থেকে বাড়িয়ে 16,55,280 জন করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা 29 লাখ থেকে বাড়িয়ে 32,34,000 করার প্রস্তাব করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি 950 টাকা থেকে বাড়িয়ে 1,050 টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বেড়েছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা। সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী 2024-25 অর্থ বছরে 1,36,026 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে 1,26,000
272 কোটি টাকা ছিল। 18 বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে গত বছর সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এর আওতায় আনবে সরকার। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতিমধ্যে এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। 1 জুলাই 2025 হতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আমরা এই ব্যবস্থা চালু করব। নতুন বাজেটে বাড়েনি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা। তাঁদের সম্মানী 2021-22 অর্থ বছরে মাসে 20,000 টাকা করা হয়েছিল। এবারও তাই থাকছে। অর্থমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে 30,000 বীর নিবাস নির্মাণ করছে সরকার। এর মধ্যে 11,000-এর নির্মাণ কাজ শেষ হয়েছে। বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2,65,000 কোটি টাকা। শুধু যোগাযোগ অবকাঠামোগত খাতে 80,498 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আজ বাজেট বক্তব্যে তিনি এসব তথ্য দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে 11টি বিষয়কে গুরুত্ব দেয়া হয় তার মধ্যে অন্যতম দৃশ্যমান অবকাঠামো বৃদ্ধি করে অর্থনীতিতে গতি আনা। সরকারের বর্তমান মেয়াদের প্রথম প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন রয়েছে অর্থমন্ত্রীর বক্তব্যে। 2024 শুরু করা হয়েছে। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রস্তাবিত আকার হচ্ছে 2,65,000 কোটি টাকা। এছাড়া এনইসি স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের জন্য বরাদ্দ 13,288 কোটি টাকা। ফলে এই বরাদ্দ সহ 2024-25-এর জন্য এডিপির মোট আকার দাঁড়িয়েছে 2,78,288 কোটি টাকা। তৃতীয় টার্মিনাল এডিপির এই বরাদ্দ খরচ হবে 1,133টি বিনিয়োগ প্রকল্প, 21টি সমীক্ষা প্রকল্প, 87টি প্রযুক্তিগত সহায়তা প্রকল্প সহ সব মিলে 1,321টি প্রকল্পে। 2041 সাল নাগাদ 12টি এক্সপ্রেসওয়ে এবং 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এডিপির বরাদ্দের সবচেয়ে বেশি অংশ খরচ হবে সড়ক ও রেল সহ বিভিন্ন যোগাযোগ অবকাঠামো খাতে। দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে 30,277 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। 2030 সালে এটিকে 40,000 মেগাওয়াটে উন্নীত করতে চায় সরকার। একই সাথে সুনীল অর্থনীতির বিষয়ে গবেষণা ও অনুসন্ধান চালাতে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব দেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে পেঁয়াজ, রসুন সহ অন্তত 27টি নিত্যপণ্যের দাম কমছে এবারের বাজেটে। তবে এসি, ফ্রিজ সহ গাড়ির খুচরা যন্ত্রাংশের দাম বাড়ছে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের বাড়তি দামে পিষ্ট সাধারণ মানুষের চাওয়া আগামীতে বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে সরকার, তেমন ইঙ্গিতও মিলেছে 2024-25 অর্থ বছরের বাজেটে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উচ্ছে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। তাতেই দাম কমবে 30টি পণ্যের। দাম কমার তালিকায় রয়েছে আইটি পণ্য, কম্পিউটার ও ল্যাপটপ। পণ্যটিতে মোট কর ভার 31% থেকে কমে হবে 20.5%। 2.5 কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়ো দুধে 20% সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। কমেছে চকলেটের দামও। দাম কমার তালিকায় রয়েছে রড ও লোহাজাতীয় পণ্য। বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে সুইচ, সকেট, হোল্ডার ও ইলেকট্রিক পণ্য আছে এই তালিকায়। ডেঙ্গু কিট আমদানির শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। কমছে কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও স্পাইনাল সিরিঞ্জের দাম। তবে প্রস্তাবিত বাজেটে 200টিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে কর 1% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। বাড়ছে বিনোদন খরচও। পার্কে ভ্যাট বেড়েছে দ্বিগুণ। এই দাম বাড়ার তালিকায় আছে এলইডি লাইট, টিভি, ফ্রিজ, এসিও। মোবাইলে কথা বলতে ও সিম কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। গাড়ির খুচরো যন্ত্রাংশ আমদানি ও সিএনজিতে রূপান্তরের যন্ত্রাংশের শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এছাড়া দাম বাড়ছে এলপিজি সিলিন্ডার ও আমদানি করা কয়লার। দাম বাড়ার তালিকায় রয়েছে আমদানি করা সার ও বীজ। 5 থেকে 10% শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জুস ও আইসক্রিমের। সিগারেট, বিড়ি ও জর্দার দামও বাড়ছে এবারের বাজেটে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষিখাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বাজেটে ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ জাতীয় সংসদে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কৃষি প্রধান এই দেশে বরাবরই বাজেটে আলাদা গুরুত্ব পায় কৃষি খাত। তাই আগামী অর্থ বছরে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮,২৫৯ কোটি টাকা, যা গত বাজেটের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। সংসদে অর্থমন্ত্রী বলেন, এই অর্থ কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ কৃষি ও সারে ভর্তুকি, বীজ ক্রয় প্রণোদনা এবং কৃষি পুনর্বাসনে ব্যয় করা হবে। আগামী 2024-25 অর্থ বছরে ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। দেশের ক্রমবর্ধমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণে উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশের ক্রমবর্ধমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে গুদামের ধারণ ক্ষমতা 21.86 লাখ মেট্রিক টন। খাদ্যের অপচয় রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী অর্থ বছরে তা 29 লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মূল্যস্ফীতি শতকরা 6.5 ভাগে রাখা সম্ভব হবে না, আর জিডিপির প্রবৃদ্ধি 6.75 ভাগ অর্জন বেশ কঠিন হবে। আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন এক সময়ে বাজেট দিলেন যখন উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির বেশিরভাগ সূচককে টেনে ধরছে, তৈরি করছে অস্বস্তি। সবার দৃষ্টি ছিল সেই অস্বস্তির লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে অর্থমন্ত্রী কী সমাধান দেন। নির্দিষ্ট কোনো উদ্যোগ না থাকলেও মূল্যস্ফীতি শতকরা 6.5 ভাগে আটকে রাখার কথা বললেন তিনি। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো সমাধান নেই বাজেটে। তাদের মতে একই সঙ্গে জিডিপির প্রবৃদ্ধি শতকরা 6.75 ভাগ অর্জনে অনেক কাঠখড় পোড়াতে হবে। এরকম ভালো একটা প্রবৃদ্ধি নিয়ে আসতে পারবো কিনা, যেটা আসলে 7.5%, তো সেটা একটা প্রশ্ন, একটা বড় রকমের চ্যালেঞ্জ। আর একই সঙ্গে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা 6.5%, সেটা বাস্তবায়ন করার জন্য আসলে কর্ম পরিকল্পনা কি, সেটি কিন্তু বাজেটে সেইভাবে উল্লেখ করা হয়নি। ইনফ্লেশনটা একটু এলিভেটেড থাকবে, কারণ চালের বাজার কিন্তু ভালো না, চালের দাম কমছে না এবং অন্যান্য পণ্যের দামও কমছে না। কাজে ইনফ্লেশনটা কমবে, যে বৃদ্ধিটা কম হবে, প্রাইস লেভেলটা কিন্তু হাই থাকবে আমাদের দেশে। তারা বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। প্রশ্ন রাখেন বাজেট ঘাটতি মেটাতে বড় অঙ্কের ঋণের যৌক্তিকতা নিয়ে। আমাদের দেশে যে দুর্বল ব্যাংকিং খাত, সেখান থেকে 1,37,500 কোটি টাকা নেওয়াটা আমি মনে করি যে সমুচীন হবে না। তাহলে ব্যক্তি খাতের কি অর্থ থাকবে? ব্যক্তি খাত কোথা থেকে অর্থ পাবে? বড় আকারের একটি রেভিনিউ টার্গেট রয়েছে এনবিআর এর প্রতি, কিন্তু এনবিআর এর তেমন কোনো কাঠামোগত পরিবর্তনের বা সংস্কারের সেরকম কোনো লক্ষ্যমাত্রা কিন্তু দেওয়া হয়নি বা বাজেট প্রকৃতিতে আসেনি সেরকম কিছু। কিছুটা ছোট আকারের এই বাজেটকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এই দুই অর্থনীতিবিদ। প্রস্তাবিত বাজেটে এর বাস্তবায়ন নিয়ে বরাবরই থাকে নানা চ্যালেঞ্জ। একই সঙ্গে মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বাজেটের এসব জটিল হিসাব নিকাশও তেমন বোঝেন না সাধারণ মানুষ। তাদের চাওয়া একটাই, বাজারে গিয়ে অন্তত দ্রব্যমূল্য থাকবে সহনীয়, কর্মসংস্থান বাড়বে, সেই সঙ্গে কিছুটা বাড়বে আয় রোজগারও। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত এবং গণমুখী বলে অভিহিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন দাবি করেছেন। বাস্তবসম্মত গণমুখী বাজেট। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন
কাজ করেনি, প্রেসক্রিপশনে চলার লোক শেখ হাসিনার সরকার। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। সন্ধ্যায় তিনি এই মন্তব্য করেছেন। জনবান্ধব মোটেই হয়নি এবং জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে, সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই। তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে বলো? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। আর প্রস্তাবিত বাজেটের মাধ্যমে নতুন করে লুটের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি জানিয়েছেন। লুটেরাদের দেশে পরিণত হয়েছে, সরকার লুটেরাতে পরিণত হয়েছে। তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিকেলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন সংসদ সদস্য। কি হলো না বিশ্বাস উঠলে এত শান শৌকত কি করে, এত গাড়ির পাহাড়, রাস্তা এত জ্যাম কেন? না বিশ্বাস যে মানুষদের, সে মানুষদের কাছে কিন্তু আপনারা কোনোদিন যান না। ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে, যেহেতু এবার আমরা কিন্তু যা কিছু করেছি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য করা হয়েছে। তো আমি মনে করি ইনশাল্লাহ ভালোই হবে। ব্যাংকিং খাতে যে চলছে এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে। এর আগের সাম্প্রতিককালের আগের বাজেটের তুলনায় আমি বলবো মোটে থাকে একটা বেশ ফরওয়ার্ডিং বাজেট। আর যেটা বলছেন এক জায়গায় যে কি মূল্যবৃদ্ধি 4.5 নামাবে, তো মনে হয় সম্ভব না। এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে। আমি আবার পুনরায় উল্লেখ করি, উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন। এদিকে নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে 3,357 কোটি টাকা বাড়িয়ে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এটি মোট বাজেটের শতকরা 5.2 ভাগ। একটি সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ সবল জনশক্তির বিকল্প নেই। তাই দেশের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দের দিকে নজর থাকে সবার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষায় মোট বাজেটের শতকরা 5.2 ভাগ বরাদ্দের প্রস্তাব করেছেন। আগের বছর যা ছিল 5 ভাগ। প্রস্তাব করছি আগের অর্থ বছরের চেয়ে 3,357 কোটি টাকা বাড়িয়ে 41,407 কোটি টাকা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, জরুরি অবস্থা মোকাবিলায় 2,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ এবং গবেষণার জন্য 100 কোটি টাকা রাখা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 2,000 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রতি বছর স্বাস্থ্য খাতে যা বরাদ্দ দেওয়া হয় এর একটি বড় অংশ ব্যয় হয় না। তাই বরাদ্দের পুরো অর্থ কাজে লাগানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। টাকা বাড়তি হোক আর বেশি হোক, এইখানে তো শেষ পর্যন্ত সেই টাকাটুকু খরচ করতে পারে না। আমাদেরকে এখন চেষ্টা করতে হবে, যখন নাকি অর্থগুলো ছাড় হবে তখন যেন সরকার বেশিরভাগ করে বেশি করে প্রিভেন্টিভ খাতে যেন খরচ করতে চেষ্টা করে। শুধু অবকাঠামো নয়, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও গবেষণায় মনোযোগ দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতের নতুন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবারের পরিবর্তে রবিবার শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আরও থাকছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এরই মধ্যে দুজনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফেসবুক পোস্টে বাইডেন আর ফোন করে রুশ প্রেসিডেন্ট মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী। ফিরেছে কালো টাকা সাদা করার সুযোগ। নিয়ন্ত্রিত বাজেটেও সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বেড়েছে। মূল্যস্ফীতির লাগাম টানতে পেঁয়াজ, রসুন সহ অন্তত ২৭টি নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাব। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, মত অর্থনীতিবিদদের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।